খিলগাঁওয়ে র্যাবের চেকপোস্টে হামলা চেষ্টা, গুলিতে হামলাকারী নিহত, 2 র্যাব সদস্য আহত। জঙ্গি দমনে কোনো ছাড় দেবে না সরকার, জানালেন প্রধানমন্ত্রী, সবাইকে সজাগ থাকার আহ্বান। আওয়ামী লীগ চায় বহিরাগত মুক্ত কুমিল্লা সিটি নির্বাচন, বিএনপির দাবি ম্যাজিস্ট্রেট নিরপেক্ষতার ঘোষণা কমিশনের। অবকাঠামো গড়লে বাসযোগ্য হবে ঠেঙ্গারচর, স্থানান্তর করা যাবে রোহিঙ্গাদের। এবং ১৭তম টেস্টে চতুর্থ দিনে রাজত্ব করেও শ্রীলঙ্কাকে অল আউট করতে পারেনি বাংলাদেশ। স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। দেখছিলেন শরিয়া ভিত্তিক ইউনিয়ন ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। খিলগাঁওয়ে র্যাবের তল্লাশি চৌকিতে হামলার চেষ্টার সময় গুলিতে হামলাকারী নিহত হয়েছে। শনিবার ভোরে খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া জানিয়েছেন, আইএসের এদেশীয় অনুসারীরা আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভাঙতে এমন হামলা চালাচ্ছে। এদের কঠোরভাবে দমন করা হবে বলেও জানান তিনি। বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে। শনিবার ভোর ৫টা খিলগাঁও নন্দীপাড়ার শেখের জায়গায় লিং রোডে তল্লাশি করছিলেন র্যাবের কয়েকজন সদস্য। এ সময় মোটরসাইকেলে আসা এক যুবককে তল্লাশি করতে চাইলে সে হামলার চেষ্টা করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র্যাব গুলি চালালে অজ্ঞাত ওই যুবক ঘটনাস্থলে মারা যায়। আজকে ভোরের দিকে আমাদের একটি চেকপোস্ট এখানে কাজ করছিল। হঠাৎ একটি মোটরসাইকেল আসছে এবং সেই মোটরসাইকেলকে আমরা যখন বাধা দিই, আমাদের টিম যখন বাধা দেয়, তখন সে বাধা না শুনে বাধা ক্রস করে চলে যাওয়ার উপক্রম করেছিল। তো সেই অবস্থায় আমাদের পরিস্থিতির কারণে আমাদের চেকপোস্ট থেকে তখন তাকে ফায়ার করা হয় এবং সেই অবস্থায় সে এখানে পড়ে যায় এবং পরবর্তীতে আমরা বুঝতে পারবো যে আসলে কে বা কারা। পরবর্তীতে আমরা আরও তথ্য পাবো আশা করি। পরে অজ্ঞাত ওই যুবকের ব্যাগ থেকে 3টি হাত বোমা উদ্ধার করে র্যাব। পরে র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল এসে পাশের বিলে সেই বিস্ফোরক নিষ্ক্রিয় করে। এদিকে ধানমন্ডিতে এক অনুষ্ঠানে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ডিএমপি কমিশনার দাবি করেন, দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। আইএস মতাদর্শী একটি গ্রুপ আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভাঙতে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। আইএসের অনুসারী মতাদর্শে বিশ্বাসী লোকজন আছে, সরাসরি কোনো আইএসের অস্তিত্ব বাংলাদেশে নেই। আমরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছি, আমাদের গোয়েন্দারা কাজ করছে, এই ব্যাপারে কোনো বিন্দু কাউকে ছাড় দেওয়া হবে না। জঙ্গিদের কঠোর হাতে দমন করার ঘোষণাও দেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দেশে জঙ্গি নির্মূল হয়নি, তবে জঙ্গি নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক। শনিবার বগুড়ায় জেলা পুলিশের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ভায়োলেন্ট এক্সট্রিমিস্ট মৃত্যু হওয়ার পরে ওরা দুর্বল হয়ে গেছিল, ওরা অনেকটা স্থিমিত হয়েছিল, কিন্তু আমরা এদেরকে নির্মূল করতে পারিনি। এদের বীজ কিন্তু সমাজ আছে, আইন শৃঙ্খলা বাহিনী সকল আমাদের পিছনে, আমরা তাদের পিছনে আছি, তারা বড় কিছু করতে পারবে না ইনশাল্লাহ। এদিকে রাজধানীর উত্তরায় র্যাবের ক্যাম্পে বোমা হামলার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার সকালে বিমানবন্দর থানায় সন্ত্রাস বিরোধী আইনে বাদী হয়ে মামলা দায়ের করে পুলিশ। এদিকে ওই ঘটনায় নিহত যুবকের মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে তার ময়নাতদন্ত করা হয়েছে। শুক্রবার দুপুরে র্যাব সদর দপ্তরের জন্য নির্ধারিত জায়গায় স্থাপিত অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী হামলা চালায় নাম না জানা ওই যুবক। জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে সরকারের কঠোর অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি। শনিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতির পিতার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন তানসির মেহেদী। দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা করে আওয়ামী লীগ। সভাপতিত্ব করেন দলপ্রধান শেখ হাসিনা। বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, বঙ্গবন্ধু না থাকলে স্বাধীন জাতি হিসেবে আত্মপরিচয়ের সুযোগই হতো না বাঙালিদের। মানুষের মাঝে একটা আত্মসচেতনতা তিনি সৃষ্টি করেছিলেন।
মানুষকে তার অধিকার সম্পর্কে সচেতন করেছিলেন। প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নকে অস্বীকার করতে না পেরে একটি মহল দেশে গণতন্ত্র নেই বলে ধোঁয়া তুলছে, কিন্তু গণতন্ত্র আছে বলেই উন্নয়ন দৃশ্যমান, বললেন শেখ হাসিনা। আমরা কিন্তু যে কোনো অবস্থা মোকাবেলা করতে জানি, কারণ আমাদের সততার জোর আছে, সততার শক্তি আছে। একজন রাজনীতিবিদের জন্য এই সততাটাই হচ্ছে সবথেকে বড় শক্তি। কারণ যতই জাতীয় আন্তর্জাতিক যতই ষড়যন্ত্র করুক না কেন, আমরা সততার সাথে রাষ্ট্র পরিচালনা করছি বলেই আজকে বাংলাদেশের উন্নতি হচ্ছে। সরকার প্রধানের বক্তব্যে উঠে আসে জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রসঙ্গটিও। এ বিষয়ে সরকারের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। সমাজের সর্বস্তরের মানুষকে আমি আহ্বান জানিয়েছি, আমি আমাদেরও নেতাকর্মী সকলকে বলবো যে আপনাদেরও সবাই সেভাবেই সজাগ থাকতে হবে, এবং যে যেখানেই বসবাস করেন, যার যার নিজ নিজ এলাকায় কোনো জঙ্গিবাদ সন্ত্রাসী আছে কি না, সঙ্গে সঙ্গে সেই তথ্য আপনাদের সংগ্রহ করতে হবে এবং সেটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কাছে তুলে দিতে হবে। কারণ এই দেশে কোনো জঙ্গিবাদ সন্ত্রাস হোক, আমরা তা চাই না। 2020 সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনে এখন থেকেই প্রস্তুতি নিতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রতিজ্ঞা। জয় বাংলা। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ দেশের জাতীয় অস্তিত্বের জন্য হুমকি, বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, জঙ্গি বিরোধী কার্যক্রমে র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর, তাই তাদের মনোবল ভেঙে দেয়াই জঙ্গিদের মূল টার্গেট। শনিবার বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি নাটাব বার্ষিক যক্ষ্মা সম্মেলন 2017 এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের শান্তি ও উন্নয়নের ভাবমূর্তি বিনষ্ট করতে জঙ্গিরা এবার স্বাধীনতার মাসকে বেছে নিয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আমাদের স্বাধীনতার মাস, মার্চ মাস, এই মাসকে তারা বেছে নিয়েছে। এবারে তাদের যে হামলা টার্গেট, তারা এই মুহূর্তে আইন প্রয়োগকারী সংস্থাকে টার্গেট করেছে। এই যে গতকাল এবং আজকে, তার আগে কয়েকটি ঘটনা তারা টার্গেট করেছে পুলিশ এবং র্যাবকে। এটা কারণ কি, উদ্দেশ্য কি? পরিষ্কার, যে তারা আমাদের যে পুলিশ সফল অভিযান করেছে এই উগ্রবাদীদের বিরুদ্ধে, সেই পুলিশ এবং র্যাব আমাদের এলিট ফোর্স, এদের মনোবল ভেঙে দিয়ে বাংলাদেশে একটা স্থিতিহীন পরিবেশ সৃষ্টি করা, এটাই হচ্ছে তাদের লক্ষ্য। গত 9 মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোট 7টি জঙ্গি বিরোধী অভিযান চালিয়েছে। এতে মোট 32 জঙ্গি নিহত হয়েছে। এত অভিযান পরিচালনার পরও সম্প্রতি আবারও সক্রিয় জঙ্গিরা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, শুধু জঙ্গি বিরোধী অভিযানই নয়, একই সাথে আর কেউ যেন জঙ্গিবাদের ঝুঁকে পড়তে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। রিশাদ হাসানের রিপোর্টে বিস্তারিত। গুলশান হলি আর্টিজান হামলার পর গত 9 মাসে মোট 7টি অভিযানে নিহত জঙ্গির সংখ্যা 32। কিছুদিন নিষ্ক্রিয় থাকলেও গত শুক্রবার সীতাকুণ্ড ও আশকোনায় আবারও সক্রিয় জঙ্গিরা। শনিবার ভোরেও খিলগাঁওয়ে র্যাবের চেকপোস্টে হামলার চেষ্টা করে তারা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, জঙ্গি দমনে জঙ্গি বিরোধী অভিযানের পাশাপাশি জোর দিতে হবে নতুন করে কেউ যেন জঙ্গিবাদে যোগ না দেয় সেদিকেও। আমার মনে হয় তখন তারা তাদেরকে রিঅর্গানাইজ করেছে, রিগ্রুপিং করেছে, নতুন রিক্রুট করেছে। কারণ বেশ অনেক তো তারা অ্যারেস্ট হয়েছিল, কেউ মারা পড়েছে অপারেশনে। তো আমাদের এই যে রিক্রুটমেন্টের দিকে খুব নজর দিতে হবে। সুতরাং আমাদেরকে একদিকে যেমন আমাদের নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর ক্ষমতা বাড়াতে হবে, ঠিক একইভাবে আমাদের সামাজিকভাবে কিভাবে এদের প্রতিরোধ করা যায় এবং কিভাবে নতুন জঙ্গি তৈরি যেন না হয় সমাজে, সে ব্যাপারে অনেক পদক্ষেপ আছে, এগুলো আমাদের নিতে হবে। এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা সহ রাজনৈতিক ও জাতীয় ঐক্য গড়ে তোলার কথাও জানান তারা। তো জঙ্গি সংগঠনগুলোকে মনোবলকে ধরে রাখার জন্য, অস্তিত্ব জাহির করার জন্য তারা এই র্যাবকে লক্ষ্যবস্তু বানিয়েছে। জঙ্গি নেতৃত্বকে উৎপাটন করতে হবে, জঙ্গি যারা পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, অর্থ দিচ্ছেন, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। প্রোটেক্ট করতে হবে জনগণকে এইসব ইভিল আইডিয়াস থেকে।
এবং তাদেরকে সরিয়ে রাখতে হবে। তো এগুলো সম্ভব কিন্তু এগুলোর পিছনে একটা রাজনৈতিক মতৈক্যকে আনতে হবে বৃহত্তর রাজনৈতিক পরিমণ্ডলে, এবং সমাজের সমস্ত সচেতন ব্যক্তিকে এটার মধ্যে জড়িত করতে হবে। জঙ্গিদের টার্গেট তরুণরা, তাই তাদের যেন কোনোভাবেই জঙ্গিরা প্রভাবিত করতে না পারে সে ব্যাপারেও সচেতন হবার আহ্বান বিশেষজ্ঞদের। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। আওয়ামী লীগ চায় বহিরাগত মুক্ত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। অন্যদিকে বিএনপির দাবি প্রতি ওয়ার্ডে ম্যাজিস্ট্রেট মোতায়েন। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের মত বিনিময়ে এসব দাবি জানান প্রার্থীরা। এদিকে প্রতীক বরাদ্দের পর থেকেই শহর জুড়ে চলছে নির্বাচনী প্রচারণা। বিস্তারিত জানাচ্ছেন সজল দাস। কুমিল্লা সিটি নির্বাচনের বাকি আর অল্প কিছুদিন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বেঁধে দেওয়া সময়ের আগেই সব প্রস্তুতি সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন। সে কারণেই শনিবার কুমিল্লার টাউন হলে মত বিনিময় করেছে প্রার্থীদের সাথে। এ সময় বিএনপি প্রার্থীর দাবি প্রতি ওয়ার্ডে পৃথক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের। আমি মনে করি সফল যে প্রতিটা ওয়ার্ডে একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেওয়া হোক। থাকে। এদিকে বহিরাগত মুক্ত একটি নির্বাচন চায় আওয়ামী লীগ। কমিশনার সাহেবদের কাছে আমার আবেদন থাকবে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার আবেদন থাকবে, কোনো বহিরাগত যাতে কেন্দ্রের আশেপাশে না চলাচল করতে পারে, আপনারা এটা একটু লক্ষ্য রাখবেন। আর কুমিল্লা নির্বাচনকে নিরপেক্ষ নির্বাচনের দৃষ্টান্ত বানাতে চায় নির্বাচন কমিশন। এটা শুধু কুমিল্লাবাসী নয়, সমগ্র জাতি এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আজকের এই অনুষ্ঠানে 3 জন নির্বাচন কমিশনার উপস্থিত হয়েছেন। আপনারা এতেই আপনারা অনুধাবন করবেন যে নির্বাচন কমিশন এটাকে কতখানি গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছে, কতখানি গুরুত্ব দিচ্ছে। মতবিনিময় সভায় নির্বাচনের সময়ে কুমিল্লার সার্বিক আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়েও আলোচনা হয়। সামনে আমাদের কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন যেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন যে একটি উদাহরণ তৈরি করেছিল, আমরাও যেন সেরকম একটি দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশে ইতিহাস স্থাপন করতে পারি। আমরা কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই নির্বাচনটি যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হতে পারে সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেছি, এবং স্টিল নাও উই আর শোয়িং জিরো টলারেন্স টু এনি ভায়োলেশন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী 30 মার্চ হবে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। সজল দাস, নিউজ 24, কুমিল্লা। 2014 সালের মতো একতরফা আর কোনো নির্বাচন জনগণ এই দেশে হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে গাইবান্ধায় জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। একই সাথে যে কোনো মূল্যে জনগণ তাদের ভোটাধিকার ফিরিয়ে আনতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় জঙ্গিবাদকে ইস্যু করে দলীয় লোকজনকে হয়রানি ও মামলায় জড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। আমাদের ভয় পাওয়ার কিছু নেই। 16 কোটি মানুষ আজকে একটি দাবি তাদের যে আমরা জনগণের একটি সরকার প্রতিষ্ঠা করতে চাই, নির্বাচন চাই। জনগণের মধ্যে জমা আছে। যে ভয়াবহ জঙ্গিবাদকে যদি প্রতিরোধ করতে হয় তাহলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এবং ব্যক্তিদের সমন্বয়ে একমত হয়ে এই জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। যে মোহনায় বঙ্গোপসাগরে মিশে গেছে বিশাল মেঘনা, সেইখানে জেগে উঠেছে বিস্তীর্ণ ঠ্যাঙ্গার চর। সরকার বলছে নির্বাসিত রোহিঙ্গা শরণার্থীদের স্থানান্তর করা হতে পারে নোয়াখালীর এই দ্বীপে, কিন্তু বাস্তবতা রয়েছে ঠ্যাঙ্গার চরের? এখনই কি মানুষের বসতি গড়ে ওঠা সম্ভব এই দুর্গম দ্বীপে? সরেজমিনে ঘুরে এসে মিজানুর রহমানের ক্যামেরায় ঠ্যাঙ্গার চরের অবস্থা জানাচ্ছেন ফখরুল ইসলাম। উদ্বাস্তু জীবন শেকড় গাঁথবে উত্তাল সাগরের বুকে নতুন জেগে ওঠা দ্বীপ ঠ্যাঙ্গার চরে। সেখানেই স্থানান্তর করা হবে প্রায় 4 লাখ রোহিঙ্গা শরণার্থীকে। দ্বীপভূমি হাতিয়ার এক প্রান্তে তমরুদ্দি, সেখান থেকে মোটর বাইকে 17 কিলোমিটার পেরোলে আরেক প্রান্তে নলচিরা ঘাট, যে ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকায় নিউজ 24 টিম রওনা দেয় আলোচিত সেই ঠ্যাঙ্গার চরে।
বঙ্গোপসাগর আর মেঘনার মোহনায় জেগে ওঠা ঠ্যাঙ্গারচরে পৌঁছতে পাড়ি দিতে হয় ৩৫ কিলোমিটার দুর্গম পথ। সাগরের উত্তাল জলরাশি আর বেশ কয়েকটি ডুবোচর অতিক্রম করে দেখা মেলে জেলেদের। তাদের চোখের সামনেই জেগে উঠেছে ঠ্যাঙ্গারচর। জোয়ার ভাটার সাথে ২.৫ ঘন্টার লড়াই শেষে নৌকা ভিড়ে ঠ্যাঙ্গারচরে। নরম পলি জমাট বেঁধে গড়ে উঠবে শক্ত জমিন। সেই লক্ষ্যে দ্বীপভূমিতে গড়ে তোলা হয়েছে বিস্তৃত কেওড়া বন। নির্জন এই দ্বীপে এখনও স্থায়ী বসত গড়েনি মানুষ, তবে সর্বত্রই আঁকা আছে জেলেদের পদচিহ্ন। এটা আজ অনেক বছর পর্যন্ত শুনি যে ঠ্যাঙ্গারচর আমরা শুনি এবং মাছ ধরতে যায় অনেক ভালো। আগে চোর ডাকাত ছিল, এখন সরকার এই নৌবাহিনীর উদ্যোগ নেওয়ার পর থেকে কোনো চোর ডাকাত সব দাইছে, এখন চর দিব্যি ভালো আছে। অনেক বসতি থাকতে পারবো এবং কি যাতায়াতের লাইনে ধরে না হাতিয়ার টনে যাতায়াতের লাইনটা খুবই ভালো। ১৫,০০০ একরের ঠ্যাঙ্গারচর। উপকূলীয় বন বিভাগ ২০১০ সাল থেকে ৪,৮০০ একর ভূমিতে বনায়ন করেছে। প্রবল জোয়ারেও জেগে থাকে আরও ৭,০০০ একর সমতল ভূমি, যা এখনও খালি রয়েছে। রোহিঙ্গাদের স্থানান্তরের উদ্যোগ নেয়ার পর দ্বীপটিতে নানারকম জরিপ কাজ চালায় নৌবাহিনী। বন বিভাগ বলছে অবকাঠামো গড়ে তুললে ঠ্যাঙ্গারচর হয়ে উঠবে বাসযোগ্য। তখন সম্ভব হবে এ দ্বীপে রোহিঙ্গা স্থানান্তর। আর ঠ্যাঙ্গারচর পর্যবেক্ষণে গঠিত অনুসন্ধান কমিটি বলছে সরকারি নির্দেশনা পেলে সম্ভাবনাময় এই দ্বীপে তারা পূর্ণোদ্যমে কাজে নামবে। পুনর্বাসনের ক্ষেত্রে বেশ কয়েকটি কাজ করতে হবে। সেখানে বেড়িবাঁধ নির্মাণ করার প্রয়োজন আছে, সিকিউরিটি বিষয়টা দেখতে হবে, সাইক্লোন শেল্টার এখানে নির্মাণ করতে হবে যদি কোনো পুনর্বাসন করতে হয়। স্বাভাবিক সময়ে সাগরের পানির স্তর থেকে ঠ্যাঙ্গারচরের উচ্চতা স্থানভেদে ১২ থেকে ২০ ফুট। প্রশাসন বলছে বর্ষার ভরা জোয়ারেও পানির ৫ থেকে ৬ ফুট উপরে জেগে থাকে দ্বীপের ১২,০০০ একর ভূমি, আর তখন তলিয়ে যায় প্রায় ৩,০০০ একর। পলিমাটি আর বালি জমে আজ থেকে ২০ বছর আগে বঙ্গোপসাগরের মোহনায় জমে উঠেছে ১৫,০০০ একর আয়তনের এই ঠ্যাঙ্গারচর, যেখানে সম্প্রতি মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসনের চিন্তা করছে সরকার। বন বিভাগ বলছে এই ঠ্যাঙ্গারচরে মিয়ানমারের শরণার্থীদের পুনর্বাসন করতে আরও উন্নয়নমূলক কাজ জরুরি। ফখরুল ইসলাম, নিউজ 24, ঠ্যাঙ্গারচর, হাতিয়া। সংবাদের বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। আগামী 2 বছরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ৫,০০০-এর বেশি সিসি ক্যামেরা লাগানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। এছাড়া আগামী ৭-৮ মাসের মধ্যে ট্রাফিক সমস্যার সমাধানে ২১টি ইউলুপ করা হবে। শনিবার গুলশান লেক পার্কে আয়োজিত সড়ক পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন। মেয়র আরও জানান, আগে বৃষ্টি হলে ঢাকা শহরের ২১টি এলাকায় পানি উঠত, এবার 3টি এলাকায় উঠেছে। তিনি জানান, বর্তমানে রাজধানীর ৬৩টি এলাকায় প্রতিদিন ২৫০০ টন বর্জ্য পরিষ্কার করা হচ্ছে। খুব শিগগিরই উন্নত মানের LED লাইটের মাধ্যমে পাল্টে ফেলা হবে পুরো শহরের চিত্র। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ঝাড়ু হাতে রাজপথ পরিষ্কারের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। কক্সবাজারে আনোয়ার ইস্পাতের বার্ষিক ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় কক্সবাজার শহরের হোটেল দ্য কক্স ট্যুরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মানোয়ার হোসেন। সম্মেলনে আনোয়ার ইস্পাত লিমিটেডের সারা দেশের ৩ শতাধিক ডিলার ও কর্মকর্তা অংশ নেন। এ সময় বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করায় ১৫ জন ডিলারকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। তারা দুঃখিত হবে না। সবসময় গুণগত মানসম্পন্ন পণ্য সামগ্রী আমাদেরকে সেই সমস্ত এলাকায়।
সোশ্যাল মার্কেটিং কোম্পানি ও এসএমসি এন্টারপ্রাইজের 2016 অর্থ বছরের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বর্তমানে সারা দেশে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর 35% এবং খাবার স্যালানের 54% এসএমসি সরবরাহ করে থাকে। অনুষ্ঠানে এসএমসি এন্টারপ্রাইজের বোর্ড অব ডিরেক্টর এর চেয়ারম্যান মোহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা খান উপস্থিত ছিলেন। খবর সেই সব বাংলাদেশের ১৭তম টেস্টের চতুর্থ দিনে রাজত্ব করেও শ্রীলঙ্কাকে অল আউট করতে পারেনি টাইগাররা। সাকিব মুস্তাফিজ ঝড়ে ব্যাটিং অর্ডার ধসে গেল। ওপেনার দিমুথ করুণারত্নের সেঞ্চুরির সঙ্গে টেলেন্ডারদের প্রতিরোধে খেলা পঞ্চম দিনে গড়ায় স্বাগতিকদের। প্রথম ইনিংসে ৩৩৮-এর পর টাইগারদের ৪৬৭ রানের জবাবে ৮ উইকেটে ২৬৮-তে দিন শেষ করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের লিড এখন ১৩৯ রানের। তাপস জুবাইরের রিপোর্ট। বিনা উইকেটে ৫৪, লঙ্কানরা তখনও ৭৫ রান পিছিয়ে বাংলাদেশের ৪৬৭ থেকে। তবে দিনের শুরুটা নিজের করে নিয়ে দিনটা যে টাইগারদের তারই যেন প্রমাণ রাখলেন মিরাজ। প্রথম ইনিংসে ১১-র পর এবার ২৬-এ উল্টো পথে হাঁটা গল টেস্টের সেঞ্চুরিয়ান উপুল থারাঙ্গার। উইকেটে আসা মেন্ডিসকে নিয়ে ভালোই এগোচ্ছিলেন করুণারত্নে। দ্বিতীয় উইকেটে ৮৬ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপটা ভেঙে ইনিংসের প্রথম শিকার মুস্তাফিজের। প্রথম ইনিংসে লঙ্কান সেরা ব্যাটসম্যান দিনেশ চান্দিমালু যখন মাত্র ৫ করে কাটার মাস্টারের বলে ফেরেন, তখনই অনেকটা নিশ্চিত হয়ে যায় ১৭তম টেস্টের চতুর্থ দিনটা হতে যাচ্ছে বাংলাদেশেরই। শুরুর ধাক্কাটা সামলাতে পারেনি স্বাগতিক দল। ১০ রান পরই সাকিব আবির্ভূত হন তার ঘূর্ণি নিয়ে। ৭ রানে কাটা পড়েন গুণারত্নে। রানের চাকা একবার ঘুরতেই মুস্তাফিজের তৃতীয় আঘাত ধনঞ্জয় ডিসিলভা প্যাভিলিয়নে ফেরেন শূন্য ঝুলিতে। অন্য প্রান্তে লঙ্কানদের যাওয়া আসার মিছিলেও আলাদা ছিলেন ওপেনার দিমুথ করুণারত্নে। প্রথম ইনিংসে ব্যর্থ হলেও এবার টাইগারদের শত আক্রমণেও হাল ছাড়েননি এই ওপেনার ব্যাটসম্যান। ১৬৮ বল খেলে মুস্তাফিজকে সীমানার বাইরে পাঠিয়ে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিটি তুলে নেন তিনি। দলীয় ১৯০-এ নিরোশান ডিকওয়েলাকে সাকিব দ্বিতীয় শিকার বানালে মিডল অর্ডার ধসে যায় স্বাগতিক ইনিংসে। ১৭ রানের পর বেশিক্ষণ লঙ্কান অধিনায়ককে ক্রিজে টিকতে দেননি টাইগার দলের সেঞ্চুরিয়ান সাকিব। শিকার করেন ইনিংসের তৃতীয় ও ম্যাচের পঞ্চম উইকেটটি। অষ্টম উইকেটের পতনটা ১০ ওভার পর হলেও উইকেটে দারুণ জমে গিয়ে একটা প্রান্ত আগলে রাখেন দিলরুয়ান পেরেরা। টেস্ট ক্রিকেটের পরীক্ষাটায় ভালোভাবেই উতরে গিয়ে লঙ্কান তরিটা চতুর্থ দিনেও ডুবতে দেননি দিলরুয়ান পেরেরা। ১২৬ বলে মাত্র ২৬ করলেও অষ্টম উইকেটে সুরঙ্গা লাকমলকে নিয়ে পঞ্চম দিনেও তাই ব্যাটিংয়ে নামবে স্বাগতিক দল। তাপস জুবাইর, নিউজ 24, ঢাকা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। খিলগাঁওয়ে র্যাবের চেকপোস্টে হামলার চেষ্টা, হামলাকারী গুলিতে নিহত, 2 র্যাব সদস্য আহত। জঙ্গি দমনে কোনো ছাড় দেবে না সরকার, জানালেন প্রধানমন্ত্রী। সবাইকে সজাগ থাকার আহ্বান। আওয়ামী লীগ চায় বহিরাগত মুক্ত কুমিল্লা সিটি নির্বাচন, বিএনপির দাবি ম্যাজিস্ট্রেট মোতায়েন, নিরপেক্ষতার ঘোষণা কমিশনের। অবকাঠামো গড়লে বাসযোগ্য হবে ঠ্যাঙ্গারচর, স্থানান্তর করা যাবে রোহিঙ্গাদের। এবং ১৭তম টেস্টে চতুর্থ দিনে রাজত্ব করেও শ্রীলঙ্কাকে অল আউট করতে পারেনি বাংলাদেশ। এই ছিল এখনকার নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।